স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যেসব পুলিশ কাজে ফেরেনি তাদের যোগদান করতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জের চাষাড়ায় ত্বকী হত্যা মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা র্যাব। সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার বিস্তারিত। যেসব পুলিশ এখনো কাজে যোগ দেয়নি তাদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা কম, তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ মানুষের সুবিধা ভোগের জন্যই বেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এর সুফল দেশের জনগণই ভোগ করবে। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। যেসব সাংবাদিক, কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব তাদের লেখনীর মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত তৈরি করেছে এবং গণহত্যায় উস্কানি দিয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের মতবিনিময় সভায় একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে মামলা থেকে নিষ্পত্তি পাবেন। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। রপ্তানি বাণিজ্যের আড়ালে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মূলত বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়াও সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের বিষয়ে আলাদা অনুসন্ধান করেছে সিআইডি। বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং ভাইয়ের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিংয়ের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত সংস্থা র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া আল্লামা ইকবাল রোড এলাকায় ত্বকী হত্যাকাণ্ডের অন্যতম আসামি আজমেরি ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন নামের ভবন পরিদর্শন করে র্যাব। পরে ত্বকীর মরদেহ পাওয়ার ঘটনাস্থল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পেছনের শীতলক্ষা নদীর পার পরিদর্শন করে তারা। এ সময় র্যাব ১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, ২০১৩ সালে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয়। দীর্ঘদিন ধরে এই মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে। তদন্তের শুরুতে কিছুটা অগ্রগতি ছিল। র্যাব হেডকোয়ার্টারে তাদের গাইডলাইনে এখন পুনরায় তদন্ত কাজে গতি পেয়েছে। পুনরায় তদন্তে গতি পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছেন। এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাল্লাহ দিতে পারব।
শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা আজ কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে এখনও বন্ধ রয়েছে 25টি কারখানা। এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 20টি, বাকি 5টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেয়। অন্যদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে আশুলিয়ায় ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছে। এছাড়াও মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি এবং সেনা টহলের বিষয়ে আমরা জানতে এই মুহূর্তে সরাসরি যোগ দিতে চাই সহকর্মী এম এ হালিমের সাথে। হালিম, আপনি আমাদেরকে জানাবেন আসলে এই মুহূর্তে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা দেওয়া হয়েছে, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আজকে তারা টহল দিচ্ছে কিনা, এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ তানভীর, আপনি যেমনটি বলছিলেন, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আপনি জানেন যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে কয়েকদিন যাবৎ যে অস্থিরতা বিরাজ করছিলেন, সেখানে কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই দুর্যোগকালীন মুহূর্তে কিন্তু তারা সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানার সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখানে টহল দিচ্ছে এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যদের সাথে অন্যান্য আইন শৃঙ্খলার বাহিনী তারা নিয়োজিত থাকলেও কিন্তু মূলত সেনাবাহিনীর উপরই ভরসা ছিল এখানকার যারা শিল্প স্থানীয় যারা মালিক রয়েছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু যে শিল্প কারখানায় কয়েকদিন যাবতে অস্থিরতা বিরাজ করছিল, সেখানে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই কিন্তু যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি আতঙ্কগ্রস্ত ছিলেন। কারণ এই শিল্প অঞ্চল যদি এখানে অচল হয়ে যায় তাহলে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারাও কিন্তু অনেকেই কিন্তু যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি এই শিল্প কারখানায় যারা শ্রমিক রয়েছে অনেকে কিন্তু তারা কাজ করতে চেয়েছিলেন বিগত কয়েকদিনে, অনেকেই কিন্তু এই যারা বহিরাগত এবং যারা এই কারখানা থেকে বের হয়ে এখানে তারা অস্থিরতা বিরাজ করছিল তাদের কারণে কিন্তু অনেকে কারখানা কাজ করতে চায়নি, যার কারণে সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই আন্দোলনগুলোতে মূলত কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিয়েছে। তারপরে যে বিষয়টি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটি যেটি দেওয়ার পর থেকে কিন্তু এখানে অনেককে আমরা দেখতে পেয়েছি সেটিকে সাধুবাদ জানিয়েছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি অনেকেই আলহামদুলিল্লাহ সেই শব্দটি ইউজ করেছে। কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে কিন্তু এই আইন শৃঙ্খলার যে অবস্থার যে অবনতি যারা হয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উন্নতি হবে এমনটি অনেকে মনে করছেন। কারণ আপনি জানেন যে বাংলাদেশের পুলিশে কিন্তু এখন অনেকটা কিন্তু ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু এই সাভার, আশুলিয়া, ধামরাই যে এখানকার থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এখনও পুলিশ কিন্তু তাদের পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি। সেখানে কিন্তু একমাত্র এই ভরসা কিন্তু এতদিন সেনাবাহিনীর সদস্যরা থাকলেও কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে কিন্তু আপনার এই আইন শৃঙ্খলার অবস্থাটা কিন্তু অনেকটা উন্নতি হবে, এটা অনেকেই স্থানীয়রা জানিয়েছেন। সেই সাথে এই শিল্প কারখানার যে এখানে অস্থিরতা বিরাজ করছেন সেখানে এই সেনাবাহিনীর সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি এখানে যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর থেকে যে এখানে আইন শৃঙ্খলার অনেকটাই উন্নতি হবে এমনটা অনেকেই মনে করছেন। সব মিলিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা অনেকেই আগে থেকে টহল দিয়েছিল। এবং আরেকটি বিষয়, এখানে যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু এখনো এই বিষয়টি জানে না যে এই সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে আসলে সেটা কি জিনিস। অনেকে যারা সাধারণ মানুষ তারা জানে না, যারা হয়তো একটু শিক্ষিত মানুষ বা একটু সচেতন নাগরিক তারা হয়তো জানে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কি। এবং সেই সাথে এখানে যে সেনাবাহিনীর কমিশন অফিসার যারা আছে তারাই শুধু কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেটি তারা প্রয়োগ করতে পারবে এমনটি অনেকেই জানে না। সব মিলিয়ে তানভীর এই সেনা বাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং তারা টহল দেওয়ার কারণে কিন্তু আমরা আস্তে আস্তে এই এলাকার যে উন্নতি সেটি আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পেয়েছি এবং আগামীতেও কিন্তু দেখতে পারবে এমন অনেকেই মনে করছেন। তো এই ছিল আমার কাছ থেকে এই সর্বশেষ। তানভীর, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ হালিম। বুধবার সকাল 9:30টার দিকে আগারগাঁও থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মেট্রো রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্টরা। যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন, আবার অনেককেই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল করছে। আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়
টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়। অনেকেই জানেন না মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। মেট্রো বন্ধ হওয়ায় বেশি বিপদে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। মতিঝিল থেকে মেট্রো রেলে এখানে আসতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, তো যার কারণে বাসে আসছি, আর সেই জন্য আমার পরীক্ষাটা মিস হয়েছে। এই লাইন ধরে টিকিট কাটার জন্য যে শুনি যে সচিবালয় পর্যন্ত যাবে না, আমি এখন গাড়িতে যাবো, আর কি করব। রিক্সা ভাড়া দিয়ে আসছি যে 50 টাকা ভাড়া খরচ করি, তারপরে একটু ফাস্টলি যাব, কিন্তু আসার পরে দেখি যে মেশিন যেগুলো আছে সবগুলাই বন্ধ। এখন তো আমার এগুলো গেল ওইগুলো গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনেও যাত্রীদের লাইন দেখা যায়। যাত্রীরা জানান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জানতে পারেন মেট্রো চলছে না, সময় মতো গন্তব্যে যেতে পারছেন না। কোনো বলতে পারছে না যে কখন খুলবে, তো কি করব এটা বোঝা যাচ্ছে না, যে বাসেই চলে যাব নাকি এখানে ওয়েট করব। এটা একটা অবশ্যই ভোগান্তি। এটা কখন ঠিক হবে ওনারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। এটা এর জন্য যাত্রীদের আসলে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, সাধারণ যাত্রীদের। রাজধানীর খামারবাড়িতে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে। সেজন্য আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজন করায় সাবেক 3 CECর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ অন্যান্য কমিশনার ও সচিবদের এ মামলায় আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদের মামলার আসামি করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6 কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাদীর আইনজীবী জানান, গত 3 নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। বাংলাদেশের সাথে অন্যায় করলে ভারতকে জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় এক জনসভায় তিনি বলেন, ভারত প্রায়ই এদেশের নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা করে। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, যে বিজয় হয়েছে তা নষ্ট করা যাবে না। কোনো অন্যায়ের সাথে লিপ্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। আন্দোলনে 2000 মানুষকে খুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সকলকে এই সরকারের পাশে থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে সৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। অল্প কয়েকদিনের নয়, দীর্ঘ লড়াইয়ের ফলে 5 আগস্ট ছাত্র জনতার বিজয় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় একথা বলেন তিনি। সব সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে কেন, এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার কি সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত বলেও জানান নজরুল ইসলাম খান। এই সরকার তো সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কার দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। তরুণ সমাজের আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো কতটুকু পূরণ করতে পারবে, এটাই এখন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেন, যে কোনো সরকারকেই সবসময় জনগণের কাছে জবাবদিহিতামূলক
থাকতে হবে। বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রক্তে ভেজা গণ অভ্যুত্থান, গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় জুনায়েদ সাকি আরও বলেন, অনেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলেও তারাই আবার ফ্যাসিবাদী রূপ ধারণ করে আছে। স্বৈরাচারের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম সব সময় চলবে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে আমরা যে অভ্যুত্থান সফল করেছি সেটা প্রথম পর্ব। একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু যে আলোচনাটা এখানে হয়েছে যে এরকম আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয়। 1971 সালে যে আত্মত্যাগের উপর দিয়ে একটা রাষ্ট্রপতন করা হয়েছিল, তারপরেও কি আমরা আমাদের আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি? জম্মু কাশ্মীর বিধানসভার প্রথম দফার নির্বাচনে দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 41%। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয় জম্মু ও কাশ্মীরে। বুধবার প্রথম দফায় 24টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। 88 নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলবে স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত। এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। তবে 2014-র মতো পূর্ণ রাজ্যে নয়। 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ফলে বিগত 10 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে উপত্যকার রাজনীতিতে। প্রথম দফায় মোট 24 আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে জম্মুতে 8টি এবং কাশ্মীরে 16 আসন রয়েছে। প্রথম দফায় 219 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত 11 জন নিহত হয়েছে। আহত হয়েছে 2800 জনের মতো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই বিস্ফোরণ হয়েছে পুরো লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। হিজবুল্লাহ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য ছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পেজারগুলো তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে এসেছে। গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এ ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন। লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে 11,000-এর বেশি শিক্ষার্থীর প্রাণ গেছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিশরে যাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি তার 4র্থ মধ্যপ্রাচ্য সফর। এই সফরে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টা নিয়ে মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজায় আরও 26 জন নিহত এবং 84 জন আহত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41,252। খেলার খবর। এক ঝাঁক পরিবর্তন এনে নারী টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। অভিনব পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের দিয়ে আলাদা আলাদা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও ভালো করার প্রত্যয় নারী বিভাগের প্রধান পরিচালক হাবিবুল বাশারের কণ্ঠে। শারমিন আছে কানাডাতে। কানাডা থেকে মেলবোর্ন, বিশ্বের যে প্রান্তেই থাকেন বাংলাদেশিরা দেশের প্রতি তাদের ভালোবাসা অটুট থাকে সব সময়। এবার নারী বিশ্বকাপের দল ঘোষণা করলেন সেই প্রবাসীরা। সাউথ আফ্রিকা, কাতার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করলেন নারী দলের ক্রিকেটারদের নাম। বিশ্বকাপ দলে তরুণ খেলোয়াড় বেশ কয়েকজন। ঘরোয়া ক্রিকেটে সম্ভাবনার ঝিলিক দেখিয়ে সরাসরি বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন 26 বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার তাজ জোহরা। সাথে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দিশা বিশ্বাসও। তাদের নিয়ে বেশ আশাবাদী মেয়েদের প্রধান নির্বাচক। 3 মাস আগে যদি ফলো করে, দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা, এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি,
আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি 110% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। দেশের মাটিতে হওয়ার কথা ছিল আসরটি, রাজনৈতিক পরিস্থিতির কারণে হাতছাড়া হয়েছে সে সুযোগ। তবে হতাশ নন নারী বিভাগের প্রধান। দেশের মাটিতে বিশ্বকাপ হলে একটু ভালো কিছু হতে পারতাম ডেফিনেট। আমি পরিচিত কন্ডিশন, যদিও শারজার কন্ডিশন অনেকটাই সিমিলার। আমরা খবর পেয়েছি যে অতটা গরমও থাকবে না, সন্ধ্যার দিকে খুব প্লেজেন্ট ওয়েদার থাকে এই মুহূর্তে অক্টোবর মাসে। সো ওয়েদার মনে হয় না খুব একটা ইফেক্ট করবে। আর শারজাতে প্রচুর বাঙালি থাকে, আমাদের সাপোর্ট আমরা বেশ ভালোই পাবো। সংযুক্ত আরব আমিরাতে 3 অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সম্প্রতি টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে ধবল ধোলাই করায় বাংলাদেশকে নিয়ে অন্যভাবে চিন্তা করছে ভারত। তবে ব্যাটিং বোলিংয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে হলে মানসিকভাবে শক্ত থাকতে হবে নাজমুল নাহিদ রানাদের। পারফরমেন্স ধরে রাখতে হলে 22 গজের দিকেই মনোযোগী থাকার পরামর্শ দেশের সাবেক ক্রিকেটারদের। বাংলাদেশ দল প্রথমবার ভারতে টেস্ট খেলতে গিয়েছিল 2017 সালের টেস্ট মর্যাদা পাওয়ার 17 বছর পর। ভারতে প্রথম টেস্ট খেলতে প্রায় 1.5 যুগ লাগলেও শেষ 7 বছরে এই নিয়ে তৃতীয়বার ভারত সফরে গেল টাইগাররা। এবার নাজমুল শান্ত নেতৃত্বাধীন দল এমন সময় ভারতের মাটিতে খেলবে যখন পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবল ধোলাই করে বেশ আত্মবিশ্বাসী তারা। তাই ভারত অন্য যে কোনো বারের চেয়ে এবার বেশ গুরুত্বের সঙ্গে দেখছে সফরকারীদের। বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বল করেছে, দেখতেই ভালো লাগছে। তাদের অ্যাটাক এটা ধরে রাখার চেষ্টা করবে টিম বাংলাদেশের যে পারফরমেন্স দেখলাম এই 2 ম্যাচে, আমি শিওর যে তারা কিন্তু আমার মনে হয় যে একদম পুরো খিদার মধ্যে আছে, ভালো কিছু করতে চাই। রোহিত কোহলিরা টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেন 6 মাস বিরতির পর। তার উপর সামনে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ। সব মিলিয়ে চেন্নাই টেস্টের শক্তিশালী ভারতীয় দলই বলে দিচ্ছে তারা কতটা গুরুত্ব দিচ্ছে এই সিরিজকে। ইন্ডিয়া একটা আরও নাম হবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, ওইটা হ্যান্ডেল করা। মাইন্ড প্রিপারেশন এগেনস্ট ইন্ডিয়া, কারণ মিডিয়া এত কথা বলবে ইন্ডিয়ার বা নাম ওয়াইজ প্লেয়ার সব মেগা স্টাররা, তো ওই জায়গায় যদি মাইন্ড সেট আপ করে খেলে বাংলাদেশ, তার খেলাটা যদি খেলে ওদেরকে চিন্তা করবে, হয়তো অল্প ফুটেজ দেখবে, কিন্তু বাংলাদেশকে নিয়ে বেশি চিন্তা করবে আমরা কি করতে পারি, আমরা আমাদের টপ শোটা দিব। এটা এখন ইতিহাস পাকিস্তান। চেন্নাই ও কানপুরে 2 টেস্টের পর 6 অক্টোবর শুরু হবে 3 ম্যাচে টি-20 সিরিজ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যেসব পুলিশ কাজে ফেরেনি তাদের যোগদান করতে দেয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারায়ণগঞ্জের চাষাড়ায় ত্বকী হত্যা মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা র্যাব। সাবেক 3 সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।